আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তোমরা এসএসসি পাস করার পর উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তোমরা কলেজে পদার্পণ করেছো, কলেজে ভর্তি হয়েছ। তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মনে রাখতে হবে, শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইন্টারমিডিয়েট। এখান থেকে মানুষের বিভিন্ন অবস্থা নির্ধারিত হয়, কে কোন দিকে অগ্রসর হবে। কে মেডিকেলে যাবে, কে ইঞ্জিনিয়ারিং করবে, কে বড় বিসিএস ক্যাডার হবে, কে টিচার হবে, কে প্রফেসর হবে। সব কিছুই নির্ধারিত হয় এই ইন্টারমিডিয়েট, অর্থাৎ তোমার এখান থেকে বিভিন্ন শাখা বের হয়। তো এখানে তোমাদেরকে সব বিষয়ে সচেতন থাকতে হবে, তোমাদের পড়ালেখার প্রতি সিরিয়াস থাকতে হবে। প্রত্যেকটি বিষয়কে গবেষণামূলকভাবে তোমাদের শিখতে হবে। মনে রাখবে একটি কথা, ইন্টারমিডিয়েটের সিলেবাস অনেক বড়, সময়ের তুলনায় সময় কম, কিন্তু সিলেবাসটা অনেক বড়। এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তো পড়ালেখাগুলো তোমরা অবশ্যই অ্যানালাইটিক্যালভাবে, অর্থাৎ গবেষণা করে পড়বে। কোনো গতানুগতিক বা মুখস্থবিদ্যা থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করবে। বুঝে বুঝে প্রত্যেকটি শব্দকে পড়বে। না বুঝলে যে কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড, যে কোনো একটা শব্দ যদি তুমি না বুঝো, ওটাকে টিচারদের কাছ থেকে তোমাদের বুঝে নিতে হবে। তো তোমাদের সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমি মুফজ্জল হোসাইন মনির, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা মেগাসিটি কলেজ। তোমরা অবশ্যই ক্লাসে রেগুলার হবে, কারণ ইরেগুলার এটা অনেক বড় ক্ষতি। একটা দিন তুমি ক্লাস মিস করলে তুমি একটা টপিকস বুঝবে না। একটা টপিকস যেটা আলোচনা হয়ে যাবে, ওইটা তোমার অজানা থেকে যাবে। পরবর্তীতে তোমার ওইটা অনেক কষ্ট দিবে, ওইটার জন্য তোমাকে সাফারিং করতে হবে। তো তোমরা সবাই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে। প্রত্যেকটা টিচারের পড়াকে তোমরা গবেষণামূলকভাবে শিখবে। সৃজনশীল আকারে তোমাদের শিক্ষা অর্জন করতে হবে। তো শুরুতে আমি আজকে যে আলোচনা করব তোমাদের ভার্চুয়াল ক্লাসে, তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো কোষ ও কোষের গঠন। আজকে আমাদের আলোচ্য বিষয় কোষ, কোষের প্রকারভেদ ও কোষের গঠন বা কোষ অঙ্গাণু, কি নিয়ে কোষ গঠিত হয়। শুরুতে আমরা আলোচনা করব কোষ। কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক। প্রত্যেকটা জীব যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট নিয়ে তৈরি, যা ওই জীবদেহের কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং গঠন করে, তাকে কোষ বলে। অর্থাৎ জীবের গঠন ও কাজের এককে, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোষের প্রকারভেদ। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোষকে বিভিন্নভাবে ভাগ করা হয়। প্রথমত আমরা যদি বলি নিউক্লিয়াসের গঠন অনুসারে, নিউক্লিয়াসের
গঠন অনুসারে। বা এক কথায় গঠন অনুসারে বলা হয়। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই প্রকার। একটা হলো অপ্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল বা আদি কোষ, আরেকটি হলো প্রকৃত কোষ বা প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল বা আদি কোষ বা অপ্রকৃত কোষ যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত না, অর্থাৎ যেই কোষের মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরা হলো আদি প্রকৃতির কোষ, অর্থাৎ আদি কোষ বা অপ্রকৃত কোষ বা প্রোক্যারিওটিক সেল। তো নিউক্লিয়াসের গঠনটা কি আমরা জানি। নিউক্লিয়াসের চারপাশে আবরণ থাকে নিউক্লিয়ার মেমব্রেন, এর মধ্যে থাকে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম তরল পদার্থ। নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে ছিদ্র থাকে, এটাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এটা হলো একটা সুগঠিত নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ক্রোমোজোম থাকবে, তারপরে নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে ছিদ্র থাকবে। এই সব কিছু মিলে একটা সুগঠিত নিউক্লিয়াস। কিন্তু যদি কোনো নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন না থাকে, শুধু কোষের মধ্যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে, এই ধরনের কোষকে আমরা বলবো আদি কোষ। আদি কোষ। আর যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের সকল অংশ দেখা যায়, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয় রন্ধ্র ইত্যাদি, এরকম যে কোষ আছে সেই সকল কোষকে আমরা বলবো প্রকৃত কোষ। তাহলে আমরা পাইলাম গঠন অনুসারে কোষ দুই প্রকার, আদি কোষ বা অপ্রকৃত কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এরপর আমরা যাব কাজের উপর ভিত্তি করে। কাজের বা ফাংশনের কাজের উপর ভিত্তি করে এক হলো দেহকোষ, দুই হলো জনন কোষ। কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, একটা হলো দেহকোষ আর একটি হলো জনন কোষ। অর্থাৎ যে সকল কোষ জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে তাকে আমরা দেহকোষ বলি, আর যে সকল কোষ জীবের জনন কাজে অংশগ্রহণ করে তাকে আমরা বলবো জনন কোষ। কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, দেহকোষ এবং জনন কোষ। তাহলে আমরা গঠনের উপর ভিত্তি করে দেখলাম নিউক্লিয়াসের গঠনের উপর, সেটা হলো আদি কোষ বা অপ্রকৃত কোষ, আরেকটি হলো প্রকৃত কোষ। আর কাজের উপর ভিত্তি করে কোষকে দুই প্রকার পেলাম, একটা হলো দেহকোষ, আরেকটি হলো জনন কোষ। এখন আমরা কোষের গঠন সম্পর্কে জানব। কোষের গঠন। কোষের গঠন সম্পর্কে জানব।
কোষের গঠনের মধ্যে আমরা প্রথমে পাব কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেরই একটি বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর হলো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তর, যেটা উদ্ভিদ কোষের জন্য, কিন্তু প্রাণী কোষের জন্য বাইরের দিক থেকে প্রথম স্তর হলো কোষ ঝিল্লি। 3 নম্বর হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু ইত্যাদি। এরপর হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে হলো কোষীয় নির্জীব বস্তু। কোষীয় নির্জীব জড় বস্তু। কোষীয় জড় বস্তু এগুলো হলো মোটামুটি কোষের গঠনের মধ্যে বিভিন্ন উপাদান। প্রথমে আমরা পাইলাম কোষ প্রাচীর, যা কিনা শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এরপরে আমরা পাইলাম কোষ মেমব্রেন বা কোষ ঝিল্লি। এরপরে পাইলাম সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু। এর মধ্যে আমরা দেখছি ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু ইত্যাদি। এরপর আমরা দেখলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পর আবার দেখলাম কোষীয় নির্জীব বস্তু। তো কোষীয় নির্জীব বস্তুর মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যেমন লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো আছে। এরপরে বিভিন্ন লিগামেন্ট, এনজাইম, হরমোন, এগুলো বিভিন্ন প্রকারের বস্তু আছে যেগুলো কোষীয় জড় বস্তু বা নির্জীব বস্তুর মধ্যে পড়ে। তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, নিউক্লিয়াস, কোষীয় জড় বস্তু, এইগুলো নিয়েই কোষ গঠিত হয়। কোষ 2 প্রকার, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। আমরা পরবর্তী ক্লাসে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু আছে, কোষ প্রাচীর আছে কোষের একটা অঙ্গাণু, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তর আলোচনা রয়েছে। এরপরে কোষীয় ঝিল্লি, এটা নিয়ে তো ব্যাপক আলোচনা। এখানে কোষ ঝিল্লির বিভিন্ন মডেল আছে, ফ্লুইড মোজাইক মডেল, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে সাইটোপ্লাজমের অঙ্গাণু, ক্লোরোপ্লাস্টের এখানে গঠন আছে, ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ আছে, ক্লোরোপ্লাস্টের ভূমিকা কি জীবজগতে, এটা আছে। এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। এরপর আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো জীবকোষের পাওয়ার হাউস। এখানে এই শক্তির গুরুত্বপূর্ণ বিক্রিয়া সংঘটিত হয়। শক্তি উৎপাদনের
ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ভিতরে অধিক পরিমাণে শক্তি উৎপন্ন হয় দেখে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এরপর আছে রাইবোজোম, যাকে প্রোটিন তৈরি কারখানা বলা হয়, এখানে প্রোটিন সংশ্লেষণ হয়। এরপরে রয়েছে লাইসোজোম, যেটাকে কোষের বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ অ্যাবজর্ব করে, অর্থাৎ কোষের ক্ষতিকর রাসায়নিক পদার্থকে নিষ্ক্রিয় করার মাধ্যমে কোষকে বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করে। এরপর রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কোষের মধ্যে কঙ্কাল হিসাবে কাজ করে। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই প্রকার আছে, মসৃণ, অমসৃণ। যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা লেগে থাকে সে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এরপরে যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা লেগে থাকে না তাদেরকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। গলজি বস্তু এখানে আছে। তারপর গলজি বস্তুর পরে নিউক্লিয়াস সম্পর্কে আমরা কোষের গঠনের মধ্যে আলোচনা করেছি। নিউক্লিয়াসের যে বিভিন্ন গঠন, অর্থাৎ এখানে নিউক্লিয়ার মেমব্রেন পেয়েছি, তারপরে ক্রোমাটিন তন্তু পেয়েছিলাম, তারপরে আমরা পেয়েছিলাম লাইসোজোম, এরপর আমরা পেয়েছিলাম নিউক্লিওপ্লাজম, এছাড়াও পেয়েছিলাম নিউক্লিওলাস, তারপরে নিউক্লিয়ার রন্ধ্র ইত্যাদি। তো তোমরা পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত থাকবে এবং যে বিষয়গুলো আলোচনা করা হলো বিষয়গুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি হোমওয়ার্ক করবে। এরপরে কোষের চিত্রগুলো তোমরা সুন্দর করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র অঙ্কন করবে এবং এই চিত্রের আইডেন্টিফিকেশন করবে কোন অঙ্গের নাম কি। যদি তোমরা আইডেন্টিফিকেশন করে দুইটা চিত্রকে পাশাপাশি রাখো তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য তোমরা নির্ণয় করতে পারবে। অর্থাৎ কোন কোষের মধ্যে কোন অঙ্গাণু আছে আর কোন কোষের মধ্যে কোন অঙ্গাণু নেই, এই আলোচনার দ্বারা তোমরা উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য নির্ণয় করতে পারবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওরিয়েন্টেশন ক্লাসে পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব সিরিয়াস থাকবে, পরবর্তী ক্লাসে তোমরা রেগুলার থাকবে এবং প্রতিদিনের পড়া তোমরা প্রতিদিন কমপ্লিট করবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।